হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডওয়ান টু। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল ইন্ডিয়ান ইকোনমি এমসিকিউ সিরিজ। সামনে তোমাদের ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর পরীক্ষা রয়েছে, তো এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো যেগুলো আসার মতো আমি তোমাদের করাচ্ছি। আবার একবার তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে আমি বলছি, প্রথম থেকে তোমরা পরপর ভিডিওগুলো দেখে যাও। ইন্ডিয়ান ইকোনমিতে আশা করি তোমাদের প্রবলেম থাকবে না। আগের দিন যেখানে ছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করব। ওকে, চলো প্রথম প্রশ্ন কি বলছে একটু দেখে নিই। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমার্শিয়াল ক্রপ ইন ইন্ডিয়া। তো নিচের কোনটা কমার্শিয়াল ক্রপ জানতে চেয়েছে। আচ্ছা, কমার্শিয়াল ক্রপ কাকে বলে? প্রথমেই বলি, কমার্শিয়াল ক্রপ বলতে বোঝায় যে সমস্ত ক্রপ গুলো উৎপাদন করতে বা উৎপাদন করা হয় বিক্রি করার জন্য, তো সেই ক্রপ গুলোকে বলা হয় কি আমাদের কমার্শিয়াল ক্রপ। দেখো, হুইট, বাজরা, কটন, পালস, তুমি বলো এদের মধ্যে কমার্শিয়াল ক্রপ কোনটা, বিক্রির জন্য কোনটা উৎপাদন করা হয়, সেটা হচ্ছে কোনটা কটন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে। বলছে ইনস্টিটিউশনাল ক্রেডিট ইন এগ্রিকালচার ইজ মেইনলি প্রোভাইডেড বাই। ইনস্টিটিউশনাল ক্রেডিট কাকে বলে? না, যেখানে একটা প্রপার ডকুমেন্টেড ভাবে লোন দেওয়া হবে, যেমন সেটা ব্যাংক হতে পারে, মানে কমার্শিয়াল ব্যাংক হতে পারে, কোঅপারেটিভ ব্যাংক হতে পারে, রিজিওনাল রুরাল ব্যাংক হতে পারে, তো এইভাবে। ওকে, তো তাকে আমরা বলবো কি ইনস্টিটিউশনাল ক্রেডিট। সব বলছে যে কি মেনলি কোথা থেকে আসে, মাথায় রাখবে। মেন এমডিকে বললাম আমি, কোঅপারেটিভ ব্যাংক, আরআরবি এবং কমার্শিয়াল ব্যাংক। একটা কথা তোমাদের বলে রাখি, শুনে রাখো, এদের মধ্যে এই তিনটের মধ্যে সব থেকে বেশি পরিমাণে লোন এগ্রিকালচারাল ক্রেডিট দেয় কে? সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো। এই কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? এই কমার্শিয়াল ব্যাংকগুলো সব থেকে বেশি পরিমাণে এগ্রিকালচারাল ক্রেডিট দেয়। ওকে, আর এগ্রিকালচারাল ক্রেডিটের ক্ষেত্রে যদি দেখে কে, তোমরা জানো কে দেখে? নাবার্ড। ওকে, নাবার্ড হচ্ছে কি না, একটা রিফাইন্যান্স এজেন্সি। সে কি করে না, এই সমস্ত ইনস্টিটিউশনের থ্রু দিয়ে কি করে এগ্রিকালচারাল ক্রেডিটের লোন গুলোকে ও মোবিলাইজ করে। ওকে, বেশ। পরবর্তী প্রশ্ন কি বলছে? Which 5-year plan first emphasized land reforms prominently? তো বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ল্যান্ড রিফর্ম প্রমিনেন্টলি এমফাসাইজ করেছিল? বলো না, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নয় কি? এখানেই তো আমরা কি করেছিলাম, আমরা 9 শিডিউল অ্যাড করেছিলাম, মনে পড়ে? এবং সেখানে কি করেছিলাম না, ল্যান্ড রিফর্ম রিলেটেড যে প্রোটোকল গুলো আমরা কি করেছিলাম তার মধ্যে অ্যাড করেছিলাম। ঠিক, পরবর্তী প্রশ্ন। A major reason for regional inequality in India agricultural post green revolution was। তাহলে বলছে পোস্ট গ্রিন রেভলিউশন মানে কি? গ্রিন রেভলিউশনের ঠিক পরে, তার মানে ধরে নাও যে আর্লি 70s এর দিকে। দ্য মেজর রিজন ফর রিজিওনাল ইনইকুয়ালিটি, প্রধান কারণ কি ছিল রিজিওনাল ইনইকুয়ালিটি আফটার গ্রিন রেভলিউশন, এটা জানতে চেয়েছে। বলছে কি যে নন অ্যাভেলেবিলিটি অফ ফার্টিলাইজার্স ইন অল রিজিয়ন। তারপরে কি বলছে? আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড সিলিং বেনিফিট, সিলেক্টিভ ফোকাস অন রিজিয়নস উইথ ইরিগেশন ফেসিলিটি, আর ফেলিয়ার অফ কোঅপারেটিভস। তো জানতে চেয়েছে মেজর রিজন ফর রিজিওনাল ইনইকুয়ালিটি কি হবে তাহলে আনসার? তো বলছে সিলেক্টিভ ফোকাস অন রিজিয়নস উইথ ইরিগেশন ফেসিলিটিস। তো যে যে জায়গাগুলোতে ধরে নাও ইরিগেশন ফেসিলিটি ভালো ছিল সেখানে চাষ করা গেছে, যেখানে যেখানে ইরিগেশন ফেসিলিটি যেমন ছিল না সেখানে চাষ করা যায়নি। কারণ ইন্ডিয়া এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়াতে যে চাষাবাদ করা হয় তা কিন্তু মনসুনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে মনসুন যদি ভালো না থাকে চাষাবাদ হবে না, আবার যদি মনসুন না হয় তাহলে কি হবে? তা যদি আমার ইরিগেশন ফেসিলিটি না থাকে চাষাবাদ করবো কি করে? এবারে যারা বড় বড় কৃষক, তাদের প্রচুর পয়সা কড়ি আছে, তারা নিজেরা প্রাইভেট ভাবে তারা সাবমার্সাল ইউজ করেছে, নিচ থেকে তারা জল তুলে তারা ল্যান্ডকে ইরিগেট করেছে। যাদের নেই তারা তো পারেনি, বুঝতে পারলে? তো এটাই হচ্ছে কি অন্যতম একটা প্রধান কারণ। দেখো, দ্য গ্রিন রেভলিউশন বেনিফিটেড অনলি ইরিগেটেড রিজিয়ন যেমন পাঞ্জাব, হরিয়ানা, এগুলো হ্যাভিং রেন ফেড রিজিয়নস বিহাইন্ড লিডিং টু রিজিওনাল ইমব্যালেন্স। ঠিক, পরবর্তী প্রশ্ন। দ্য মেন অবজেক্টিভ অফ ল্যান্ড রিফর্মস পোস্ট ইন্ডিপেন্ডেন্স ওয়াজ। তাহলে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে ল্যান্ড রিফর্মের প্রধান অবজেক্টিভ কি ছিল? আগের দিন আমি যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো কন্টিনিউ চলছে। যদি কেউ এই ভিডিওটা বুঝতে না পারো, আগের দিনের ভিডিওটা তোমরা দেখো, বুঝতে পারবে। তো মেন অবজেক্টিভ হচ্ছে ইনক্রিজ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, তা মোটেই নয়। ন্যাশনালাইজ এগ্রিকালচার, না একদমই নয়। এনসিওর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইনক্রিজ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, একদমই ঠিক কথা। ল্যান্ড রিফর্ম করাই হয়েছিল এই কারণে। ওকে, আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ রবি ক্রপ? রবি ক্রপ মানে কি
না যেই ক্রপটা আমরা শীতকালে চাষ করি তাকে বলা হয় কি রবি ক্রপ। কোনটা গো? হুইট হচ্ছে একটা রবি ক্রপ। ওকে, মনে রাখবো আমরা এগুলো। দেখো, তবে অক্টোবর নভেম্বর মাসে আমরা কি করব? সেই সময় আমরা বীজ বপন করব এবং মার্চ এপ্রিল মাসে আমরা তাকে কি করব? আমরা ফসল তুলবো। সিম্পল জিনিস। যেমন তাদের মধ্যে কি কি আছে? হুইট আছে, মাস্টার্ড আছে, বার্লি আছে। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আর একটা টাইপের হয়, তাকে আমরা বলি জাইদ ক্রপ। জাইদ ক্রপ মানে কি জানো তো? যেটা একদম পুরোপুরি মানে শীতকাল শেষ হবে এইরকম সময়, মার্চ এপ্রিল মাসে আমরা এই সময় আমরা লাগাবো এবং প্রি মনসুনের আগে আমরা তাকে তুলে নেবো। যেমন যে কোনো টাইপের মেলন যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা জাইদ ক্রপের ক্যাটাগরিতে আমাদের চলে যাবে। ওকে, বলছে হুইচ ইনস্টিটিউশন ওয়াজ প্রাইমারিলি ক্রিয়েটেড টু প্রোভাইড লং টার্ম এগ্রিকালচার ক্রেডিট ইন ইন্ডিয়া। তো বলছে কোন ইনস্টিটিউশন আমরা বানিয়েছি প্রাথমিকভাবে কি লং টার্ম এগ্রিকালচারাল ক্রেডিট দেবো বলে। আমি একটু আগেই তোমাদেরকে বললাম আমরা বানিয়েছি কি নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দেখো রিসেন্টলি নাবার্ড শুধুমাত্র এগ্রিকালচারকে বা এগ্রিকালচারের প্র্যাকটিসকে বা রুরাল এরিয়াকে ডেভেলপ করার জন্য কত দূর অব্দি ভেবেছে দেখো, ভাবতে পারবে। আমরা রিসেন্টলি খরা হোক, বন্যা হোক, এই রিলেটেড ক্লাইমেটিক যে সমস্ত ফেনোমেনা হয় না, সেগুলো অল ওভার ইন্ডিয়ার আমরা একটা ডেটা সেন্টার বানাচ্ছি। কে বানাচ্ছে বলতো? এই নাবার্ড বানাচ্ছে। তার জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। তোমরা আমাকে সেই প্রজেক্টের নাম কেউ পারলে কমেন্ট করে জানিও। মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, ঠিক আছে? এই প্রজেক্টের নাম কি জানিয়ে দিও, যাতে নাবার্ডের কাছে একটা আচ্ছা খাসা ডেটা থাকে থ্রু আউট দ্য ইন্ডিয়ার, যে মোটামুটি কিরকম কি ক্লাইমেটিক কন্ডিশন কি হতে চলেছে, যাতে নাবার্ড কি করতে পারে না সামনে এগ্রিকালচারাল প্ল্যানিং করতে পারে। ওকে, রুরাল ক্রেডিটকে কিভাবে দেওয়া হবে না হবে সেটার সঙ্গে টাই আপ করে এটা করা হচ্ছে। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই প্রজেক্টটার নাম কি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। দেখো সিডিবি যেটা আছে না, এ কিন্তু স্মল ইন্ডাস্ট্রি গুলোকে দেখে। ওকে, আমরা পরে পড়বো, টেনশন করার কোনো কারণ নেই। নাবার্ড আমরা তৈরি করেছিলাম কবে তোমরা জানো আশা করি? 12ই জুলাই 1982 সালে নাবার্ড আমরা বানিয়েছিলাম ডিউরিং 6th 5-year প্ল্যান। যে কমিটির রেকমেন্ডেশনে নাবার্ড বানানো হয়েছিল সেটা হচ্ছে কি শিবরামন কমিটি। ঠিক আছে, ছোট্ট ছোট্ট কথা যেগুলো বলছি একটু মাথায় রেখো, লিখে রেখো, পরীক্ষায় কিন্তু এগুলো কাজে লাগবে। Which of the following crops is classified as a food crop as well as কি বলছে কমার্শিয়াল ক্রপ ইন ইন্ডিয়া? তো বলছে নিচের কোনটা ফুড ক্রপ ও আবার কমার্শিয়াল ক্রপ ও? কমার্শিয়াল ক্রপ কেন না, যেটাকে উৎপাদন করা হয় বললাম বিক্রির জন্য। ফুড ক্রপ কেন, যেটা কনজিউম করার জন্য করা হয়। ঠিক, কোনটা হবে? আনসার ইজ সুগার কেন। কেন বলো তো সুগার কেন? দেখো সুগার কেন কিন্তু আমরা যে সুগার কেন থেকে সুগার তৈরি হয়। ইন্ডিয়া কিন্তু লার্জেস্ট কনজিউমার অফ সুগার, উৎপাদন করে ঠিক কথা, কনজিউমও করে। বুঝতে পারলে? তো এই কারণে সুগার কেনকে আমরা কমার্শিয়াল ক্রপও বলতে পারি, আবার সুগার কেনকে আমরা কি বলতে পারি? আমরা ফুড ক্রপও বলতে পারি। ওকে, আর এখান থেকে কিন্তু এখন ইথানলও তৈরি হয়। ওকে, দ্য টার্ম গ্রিন রেভলিউশন ওয়াজ কয়েন্ড বাই, তো গ্রিন রেভলিউশন টার্মটাকে কয়েন করেছিল। দেখো MS স্বামীনাথন কিন্তু গ্রিন রেভলিউশন টার্মটা কয়েন করেনি, এটা করেছিল উইলিয়াম গড। ঠিক আছে, উইলিয়াম গড। ওকে, তো তিনি এই গ্রিন রেভলিউশন টার্মটাকে তিনি কয়েন করেছিলেন কবে? 1968 সালে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। Which region of India benefited the most from the first phase of Green Revolution? তো বলছে যে কোন রিজন, প্রথম ফেজে কোন জোনটা সব থেকে বেশি বেনিফিট হয়েছিল? ওয়েস্টার্ন ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, এই যে জোনটা, এই জোনটাই বেনিফিট হয়েছিল। তো অপশনে কোথায় দেখা যাক, বলছে ইস্টার্ন ইউপি এন্ড বিহার। হবে না, পাঞ্জাব, হরিয়ানা না ওয়েস্টার্ন ইউপি। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক, চলো পরবর্তী প্রশ্ন দেখি। আগের দিনের কোশ্চেন যেগুলো আছে সিমিলার টাইপের কোশ্চেন, একটু আলাদা আলাদা কোশ্চেন, এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে। Which of the following is a non-institutional source of agricultural credit? Non-institutional মানে কি? যেগুলো ধরে নাও মানি লেন্ডার, তাই না, আত্মীয় স্বজনের কাছ থেকে লোন নেওয়া হলো, তো এগুলো নন ইনস্টিটিউশনাল ক্রেডিট। তাহলে কি হবে? প্রাইভেট মানি লেন্ডার ইজ আ রাইট আনসার। ঠিক, চলো পরবর্তী প্রশ্ন দেখি। একটা কথা তোমাদেরকে বলি শোনো, রাইট নাও যদি দেখা হয় না, তাহলে মোটামুটি এগ্রিকালচারাল ক্রেডিটের 85% কিন্তু এখন ইনস্টিটিউশনাল ক্রেডিট হয়ে গেছে। এটা কিন্তু বিরাট বড় অ্যাচিভমেন্ট, মোর দেন 85%। সেইটা যখন ইন্ডিপেন্ডেন্সের জাস্ট পরে ইনিশিয়ালি যখন শুরু হয়েছিল না, তখন কিন্তু এটা উল্টোটা ছিল।
তখন এই প্রাইভেট মানি লেন্ডার বা নন ইনস্টিটিউশনাল সোর্স সব থেকে বেশি ছিল, এখন কিন্তু জাস্ট উল্টে গেছে, এখন ইনস্টিটিউশনাল ক্রেডিট কিন্তু সব থেকে বেশি। মাথায় রেখো, এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, হুইচ ক্রপিং প্যাটার্ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্রোয়িং মোর দ্যান ওয়ান ক্রপ ইন দ্য সেম ফিল্ড আ ইয়ার। তো বলছে যদি এরকম হয় যে একটা জমিতে বছরে মোর দ্যান ওয়ান ক্রপ আমি করি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মাল্টিপল ক্রপিং। মিক্সড ক্রপিং কাকে বলে? আর আচ্ছা, ইন্টার ক্রপিং কাকে বলে জানো? ইন্টার ক্রপিং বলে, তো ধরে নাও একটা জমি আছে, এই জায়গাটা শাক চাষ করা হলো, বুঝলে, পাশে একটা দেখালো ভুট্টা চাষ করা হলো, ওকে, এখানে আবার লঙ্কা চাষ করা হলো, এখানে আবার কফি চাষ করা হলো। তো এরকম আমরা দেখবো কি ইন্টার ক্রপিং। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। আচ্ছা দাঁড়াও, যাওয়ার আগে বলি, মাল্টিপল ক্রপিং ইনভলভস টু আর মোর ক্রপ। তো যেখানে আমরা করছি সেটা রবি হতে পারে, খারিফ হতে পারে, এগুলোকে আমরা মাল্টিপল ক্রপিং বলছি। ঠিক, চলো, হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ দ্য ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট ই-নাম প্ল্যাটফর্ম? তো ই-নাম প্ল্যাটফর্মের মেন ফোকাস কি? বলছে ডিস্ট্রিবিউট সিডস টু ফার্মার, অনলাইন ফার্টিলাইজার ট্র্যাকিং, ক্রিয়েট এ ইউনিফাইড ন্যাশনাল মার্কেট ফর এগ্রিকালচারাল প্রোডিউস। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচড? নিচের কোনটা ঠিক ঠিক করে ম্যাচ করছে জানতে চেয়েছে। বলছে খারিফ ক্রপ কটন, আচ্ছা, তারপরে কি বলছে, ইজ ইনকারেক্টলি ম্যাচ। মাই মিস্টেক, দেখো আমিও ভুল করছি, দেখেছো তো? তো পরীক্ষার হলে এইরকমই করেই ভুল হয়। তোমার একটু সন্তর্পণে কোশ্চেনটা পড়বে আগে, আমারই ভুল হয়ে যাচ্ছিল। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচ, কোনটা ঠিক ঠিক করে ম্যাচ করেনি, তাই বলি খারিফ ক্রপ তো কটন হবে, ঠিকই আছে। রবি ক্রপ বার্লি, একদমই ঠিক আছে। জাইদ ক্রপ ওয়াটারমেলন, খারিফ ক্রপ বলছে মাস্টার, না মাস্টার তো অ্যাকচুয়ালি রবি ক্রপ। ঠিক, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, মিনিমাম সাপোর্ট প্রাইস ইজ অ্যানাউন্সড বাই। দেখো সিএসিপি বলে, কমিশন ফর এগ্রিকালচার কস্ট এন্ড প্রাইসেস। ওকে, সিএসিপি কি করে না, এই মিনিমাম সাপোর্ট প্রাইস ডিক্লেয়ার করে। হোয়াট ইজ মিনিমাম সাপোর্ট প্রাইস? আগের দিনও বলেছিলাম আমি তোমাদেরকে। এমএসপি কাকে বলে? তিনটে কথা বলবো, এমএসপি, প্রকিউরমেন্ট প্রাইস আর ইস্যু প্রাইস। এই তিনটে কথা মাথায় রেখো, পরীক্ষায় তিনটেই আছে। প্রথমে চলো বলি এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস। মাথায় রাখবে, চাষ করা মানে চাষ শুরু হওয়ার আগে বা বীজ বপন করার আগে সরকার কি করে, কিছু স্পেসিফাই কিছু কমোডিটি রয়েছে, কতগুলো কমোডিটি তোমার কমেন্ট করে জানিও তো, কি করে তাদের ন্যূনতম কুইন্টাল পিছু দাম কি হবে সেটা ঠিক করে বলে দেয়। বুঝা গেল? ন্যূনতম কমপক্ষে এত হবে। তাহলে একজন কৃষক, একজন চাষি যিনি চাষ করছেন, তিনি অ্যাটলিস্ট জেনে গেলেন যে যদি আমার বাম্পার প্রোডাকশন হয়, যেমন এবছর আলু বাম্পার প্রোডাকশন হয়েছে, কিন্তু আলু কি এমএসপির আন্ডারে আসে? হ্যাঁ কি না? না, আলু এমএসপির আন্ডারে আসে না। সমস্যা হচ্ছে এটা। ফলে বাম্পার প্রোডাকশন যদি হয় তাহলে কি হবে না, চাষি তাদেরকে লসে হলেও বিক্রি করে দিতে হয়, কারণ বেশিরভাগই যে প্রডিউস যেগুলো থাকে সেগুলো পেরিসেবল হয়, পচনশীল হয়। আলু তুমি কতদিন রাখবে? যদি পচে যায় কি করবে? নষ্ট হয়ে যাবে। টমেটো তুমি কতদিন রাখবে? যে কৃষক 50 পয়সা 25 পয়সা কিলো ধরে টমেটো বেচে, ওই কৃষক 3 মাস পরে বাজার থেকে 40 টাকা 50 টাকা 80 টাকা 100 টাকা কিলো ধরে টমেটো কিনে খায়। ইয়া সত্য, বাড়ির সামনেই বাজার আছে, দেখতে পাও নিশ্চয়ই। তোমরা যারা গ্রামে বাড়ি তারা তো বুঝতেই পারবে। আমি গ্রামে এই কথাটা এই কারণে বললাম, সাধারণত চাষাবাদ লায়ন শেয়ার গ্রামেই হয়, শহরাঞ্চলে চাষাবাদ তেমন হয় না। গ্রামাঞ্চলে তোমরা যারা বসবাস করো তারা বাই ডিফল্ট, বাই বার্থ, যেহেতু ওখানে থেকেছো, তুমি এগুলো কিন্তু চোখে দেখো, রাইট? এই কারণে আমি কথাগুলো বারবার করে বলছি। তার মানে এই নয় যে তুমি শহরে থাকলে তুমি জানবে না, নিশ্চয়ই তুমি জানো। প্রকিউরমেন্ট প্রাইস কাকে বলে? ভালো করে শোনো। প্রকিউরমেন্ট প্রাইস বলতে বোঝায় বিফোর হারভেস্টিং, ফসল তোলার জাস্ট আগে সরকার কি করে না, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে তোমরা জানো, তার জন্য তাকে কি করতে না, বাফার স্টক মেনটেন করতে হয়। এবার বাফার স্টক মেনটেন করার জন্য, বাফার স্টককে মেনটেন করার জন্য, ওকে, এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে বাফার স্টক মেনটেন করার জন্য সরকার কি করে, সে একটা দাম অফার করে, সেই দামে কি করা হয়, ফুড গ্রেন কেনা হয়। ওকে, সেটাকে বলা হয় কি প্রকিউরমেন্ট প্রাইস। জেনারেলি এমএসপি থেকে প্রকিউরমেন্ট প্রাইস একটু হলেও বেশি থাকে, নাম্বার 1। 2 নম্বর কথা, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন এমএসপি এন্ড প্রকিউরমেন্ট প্রাইস? সেটা হচ্ছে এমএসপি ডিক্লেয়ার করা হয় বিফোর শোয়িং আর প্রকিউরমেন্ট প্রাইস ডিক্লেয়ার করা হয় বিফোর হারভেস্টিং।
এই দুটো কথা মাথায় রাখবে। বাংলায় যদি বলি, এমএসপি ডিক্লেয়ার করা হয় চাষ শুরু করার আগে, বীজ বপন করার আগে, আর প্রকিউরমেন্ট প্রাইস ডিক্লেয়ার করা হয় ফসল কাটার আগে। ঠিক আছে, চলো আর একটা কি না, ইস্যু প্রাইস। অ্যাকচুয়ালি যে দামে আমরা রেশন ধরি, যে দামে আমরা রেশনটা ধরি, সেটাকে বলা হয় কি ইস্যু প্রাইস। ধরে নাও সরকার কি করছে, সরকার তো ফ্রিতে চাল দেয়, তাই তো, কিন্তু ফ্রিতে কি চাল আসে? আসে না। না, আবার কখন 2 টাকা কিলো ধরে চাল থাকে। ধরে নাও তর্কের খাতিরে যে 2 টাকা কিলো ধরে চাল কিনছে, অ্যাকচুয়ালি চাল কি 2 টাকা কিলো হয়? আরো তো বেশি হওয়া উচিত। ধরে নাও সরকার চাল তার কস্ট পড়েছে 40 টাকা করে, ধরে নাও 2 টাকা কিলো ধরে আমরা পাচ্ছি, তার মানে সরকার 38 টাকা ভর্তুকি দিয়েছে। তাহলে তার ডিফারেন্স বিটুইন, মন দিয়ে শুনবে, তার 40 টাকা ছিল কি তার প্রকিউরমেন্ট প্রাইস, 2 টাকা হচ্ছে ইস্যু প্রাইস। দ্য ডিফারেন্স বিটুইন প্রকিউরমেন্ট প্রাইস এন্ড ইস্যু প্রাইস ইজ কল্ড সাবসিডি। ওকে, ফুড সাবসিডি। সরকারের একটা জামানা ছিল, এখন ফুড সাবসিডি আগের থেকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে। একটা সময় ছিল যখন সরকার এই ফুড সাবসিডি দিতে একটা লায়ন শেয়ার, একটা অ্যামাউন্ট রেভিনিউ সরকারের খরচা হতো। ঠিক আছে, এবং তোমরা জানো যে সাবসিডি কিন্তু একটা নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার। ওকে, এই জন্য আস্তে আস্তে আমরা কি করছি, সরকার কি করছে, এই ফুড সাবসিডির দিকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। ওকে, কারণ WTO-র অনেক নর্মস রয়েছে, প্রোটোকলস রয়েছে, তোমরা যারা জানো বা জানো না দেখে রেখো, গ্রিন বক্স, আম্বের বক্স, এরকম সব বক্স রয়েছে। ঠিক আছে, সেখানে রিলেটেড ফুড সাবসিডির কথা বলা হয়। আচ্ছা, দ্য টার্ম জাইদ ক্রপস রেফার্স টু, তো জাইদ ক্রপ কাকে বলে? বলেছিলাম আমি যে সামার ক্রপ বিটুইন রবি অ্যান্ড খারিফ, জেনারেলি যে কোনো মেলান সেগুলোকে আমরা দেখবো কি, সেটা হচ্ছে জাইদ ক্রপের আন্ডারে আসে। ঠিক আছে, কি কি আছে? এই যে ওয়াটারমেলন, কিউকাম্বার, এইগুলো হচ্ছে এর আন্ডারে আসে। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ বেনিফিট অফ ল্যান্ড কনসলিডেশন? ল্যান্ড কনসলিডেশনের ফলে বেনিফিট হয়েছে, ঠিক কথা, কিন্তু কোনটা একটা বেনিফিট নয় সেটা জানতে চেয়েছে। ওকে, বলছে বেটার ইরিগেশন প্ল্যানিং, ওকে, ইজ অফ মেকানাইজেশন হয়েছে, কিন্তু বলছে কি নট আ বেনিফিট, কোনটা বেনিফিট নয়, এটা তো বেনিফিট, এটাও বেনিফিট। মোর এমপ্লয়মেন্ট জেনারেশন, রিডাকশন বাউন্ডারি ডিসপিউট, আচ্ছা এটাও তো হয়েছে। এমপ্লয়মেন্ট জেনারেশন কি ইন্ডিয়াতে হয়েছে? এবং বলে রাখা ভালো, আমাদের ইন্ডিয়াতে জানো তো এমপ্লয়মেন্টের যে বাজার, যে জেনারেশন নিয়ার অ্যাবাউট 0% হয়ে গেছে। একটা রিপোর্ট দেখছিলাম, ভাবো, নিয়ার অ্যাবাউট 0% হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা ভালো ইন্ডিকেশন নয়, বুঝতে পারলে? ইন্ডিয়ান এক্সপ্রেসে রিপোর্টটা বেরিয়েছিল, একটা এডিটোরিয়াল পেজে আমি দেখলাম এই মাসে, এই এপ্রিল মাসে একটা এডিটোরিয়াল থেকে। ভাবো, ভয়ঙ্কর বাজে অবস্থা, বুঝতে পারছো? চলো, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আফটার 1991 বলা হয় যে ইন্ডিয়াতে ইকোনমিক গ্রোথ হয়েছে। অবভিয়াসলি গ্রোথ, ইকোনমিক গ্রোথ কাকে বলে? ইকোনমিক গ্রোথ কাকে বলে? যে ন্যাশনাল ইনকাম বেড়ে গেল বা জিডিপি বেড়ে গেল, পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল, বাস এটাই ইকোনমিক গ্রোথ। ইকোনমিক ডেভেলপমেন্ট কি হয়েছে? হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট? ইকোনমিক গ্রোথের সাথে সাথে যখন হিউম্যান ডেভেলপমেন্ট হবে, পভার্টি কমবে, আনএমপ্লয়মেন্ট কমবে, তাই না? এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়বে, ইকুয়ালিটি হবে, হেলথ, স্যানিটেশন, মানুষের হিউম্যান বেসিক নেসেসিটিস যেগুলো আছে, হ্যাঁ, তার কোয়ালিটি অফ লাইফ অ্যাজ এ হোল অনেক বেটারমেন্ট হবে। তাহলে বুঝবো ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখি। দ্য গ্রিন রেভলিউশন লিড টু, তো গ্রিন রেভলিউশন কি হয়ে জানতে চেয়েছে? ইউনিফর্ম বেনিফিট অ্যাক্রস অল ক্রপস হয়েছে। ইউনিফর্ম বেনিফিট অ্যাক্রস অল ক্রপ, সমস্ত ক্রপে ইউনিফর্ম বেনিফিট হয়েছে কি? হুইট অ্যান্ড রাইস ছাড়া বাকি কোথাতে হয়েছে? হয়নি তো। সয়েল ডিগ্রেডেশন ডিউ টু ওভার কোর্স অফ ফার্টিলাইজার্স, এক্স্যাক্টলি, এটা তো হয়েছে। তাও আমরা বাকিগুলো পড়বো, দেখা যাক। ডিক্লাইন ইন ইরিগেশন ইনফ্রাস্ট্রাকচার, কমপ্লিট এলিমিনেশন অফ ফুড ইনসিকিউরিটি, না কোনটাই হয়নি। তো বি ইজ দ্য রাইট আনসার। দ্য গ্রিন রেভলিউশন while successful in increasing yields, তাই তো, caused ecological issue like soil exhaustion and groundwater depletion। আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম এগুলো, রাইট, যে গ্রিন রেভলিউশন যেমন পজিটিভ কিছু এনেছে, সাথে সাথে অনেক কিছু নিয়েও গেছে, রাইট। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে এগ্রিকালচারাল ইনকাম ইন ইন্ডিয়া ইজ, কি হয়েছে? এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সেবল আন্ডার ইউনিয়ন গভর্নমেন্ট, তাই কি নয়? ট্যাক্সেবল বাই দ্য স্টেট গভর্নমেন্ট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স নিতে পারে কে? স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, মাথায় রাখবে। এবারে স্টেট গভর্নমেন্ট গুলো কি এগ্রিকালচারাল ইনকামের উপরে কি ট্যাক্স চাপায়? আনসার ইজ না, নেই। বিহার ছিল একমাত্র রাজ্য যে চাপিয়েছিল। এখন প্রায় কোনো রাজ্যে নেই বললেই চলে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স।
ওকে, মনে রাখবো এটা আমরা। চলো পরবর্তী প্রশ্ন দেখি। হ্যাঁ, দা তাকভি লোনস, তাই তো? তো তাকভি লোনস ইন্ট্রোডিউস ডিউরিং কলোনিয়াল রুল ওয়াজ মিন ফর, এই তাকভি লোনসটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কেন? দেখো, এটা ছিল একটা এগ্রিকালচার রিলিফ ডিউরিং ফেমাইন্স। ওকে, সি ইজ দ্য রাইট আনসার। ওকে, দেখো, তাকভি লোনস ওয়্যার প্রোভাইডেড by the British administration for agricultural distress relief, especially during famines or flood. এটা মাথায় রেখো, আমার যতটুকু স্মরণে আছে একবার বোধহয় তাকভি জিনিসটা কি জানতে চেয়েছিল। নেক্সট কোশ্চেন, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক ইন ইন্ডিয়া প্রাইমারিলি প্রোভাইড। দেখো, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক এটাকে ভালোবেসে আগে বলা হতো ল্যান্ড মর্টগেজ ব্যাংক, কারণ এখানে ল্যান্ডকে মর্টগেজ আকারে রেখে লোন দেওয়া হয়, তাই না? এই জন্য এটাকে ল্যান্ড মর্টগেজ ব্যাংকও বলা হয়। আর মাথায় রাখবে, এলডিবি বা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু লং টার্মে লোন দেয়, ঠিক আছে? শর্ট টার্মে কোনো গল্প নেই। দেখা যাক, শর্ট টার্ম ক্রপ লোন হবে না, লং টার্ম ক্রেডিট ফর ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইরিগেশন। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, তুমি যে কোনো, সেটা হতে পারে ইমপ্রুভমেন্ট লাইক ইরিগেশন হতে পারে, হ্যাঁ, তারপরে ল্যান্ডের তুমি অ্যাজুয়াল বেটারমেন্ট করে নতুন তুমি ল্যান্ড পারচেজও করলে হতে পারে, অসুবিধা নেই। The স্লোগান জয় জওয়ান জয় কিষান ওয়াজ গিভেন বাই, তো জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটা কে দিয়েছিল জানতে চেয়েছে? এটা দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রীজি, ঠিক আছে? লাল বাহাদুর শাস্ত্রীজি। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এগ্রিকালচারাল মার্কেটিং ইন ইন্ডিয়া ফেসেস চ্যালেঞ্জেস লাইক, তো এগ্রিকালচারাল মার্কেটিং কি কি চ্যালেঞ্জের কি কি বাধার সম্মুখীন পড়েছে তোমাকে জানতে চেয়েছে। বলছে এক্সেস গভর্নমেন্ট রেগুলেশন, ল্যাক অফ ট্রান্সপোর্টেশন, কোল্ড স্টোরেজ অ্যান্ড মিডিল ম্যান এক্সপ্লয়টেশন। একদমই সত্যি কথা, ঠিক আছে? এই যেমন ধরে নাও, বাম্পার প্রোডাকশন হলো, তাকে আমরা কি ফুড গ্রেনকে স্টোরেজ করে রাখতে পারছি কি? নেই। সাফিসিয়েন্ট পরিমাণে ফুড গ্রেন স্টোরেজের আমাদের কিন্তু ফেসিলিটিস নেই। এগ্রিকালচারাল সেক্টরকে যেটা প্রফিট মেকিং হতে পারে তার দিকে ইনভেস্টমেন্টও নেই, সো কল্ড। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? বাস, এখানে অ্যাড করে দিয়েছে। কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথন জি কে বলা হয় কি দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। কেন হয়েছিল? HYVC প্রমোট করা হয়েছিল, ফার্টিলাইজার, ইরিগেশন, তাই না? এই কারণে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্য ন্যাশনাল কমিশন অন ফার্মার্স ওয়াজ চেয়ার্ড বাই, দ্য ন্যাশনাল কমিশন অন ফার্মার্স 2004 সালে নেওয়া, তাকে চেয়ার করেছিল কে জানতে চেয়েছে? কে চেয়ার করেছিল? এম.এস. স্বামীনাথন জি, তিনি চেয়ার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, এগ্রিকালচারাল সাবসিডিজ ইন ইন্ডিয়া আর মেইনলি প্রোভাইডেড ফর, এগ্রিকালচারে যে সাবসিডি দেওয়া হয় ইন্ডিয়াতে প্রধানত কোন কারণে দেওয়া হয় জানতে চেয়েছে, আজও আছে। দেখো, আমাদের দেশে রিসেন্টলি তোমরা জানবে নিশ্চয়ই, জর্ডান রিসেন্টলি আমাদের দেশের প্রাইম মিনিস্টার আফ্রিকান কান্ট্রিগুলোতে ভিজিটে গেছিল। জর্ডানের সঙ্গে একটা চুক্তি হয়েছে যে তাদের দেশ থেকে আমরা ফার্টিলাইজার আমরা নিই, ইম্পোর্ট করি। জর্ডানের সঙ্গে বহুদিনের সম্পর্ক, ইন্ডিয়া জর্ডান থেকে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ইম্পোর্ট করে। তো দেখো কি হয়েছে, তাহলে ফার্টিলাইজার, পাওয়ার অ্যান্ড ইরিগেশন এই সমস্ত ক্ষেত্রে কি করা হয়? সাবসিডি দেওয়া হয়, ঠিক? চলো পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, বলছে ডাবলিং ফার্মার্স ইনকাম টার্গেট ওয়াজ টু বি অ্যাচিভড বাই হুইচ ইয়ার? বলা হয়েছিল 2022 সালের মধ্যে যারা কৃষক আছে তাদের ইনকামকে ডাবল করা হবে, যদিও সেটা হয়ে ওঠেনি, কিন্তু কোশ্চেনটা আজও জানতে চাওয়া হয়, ঠিক আছে? তো এই ছিল এই চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ল্যান্ড রিফর্ম এবং এগ্রিকালচার রিলেটেড। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি তোমাদের প্রিলিমস এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, মেন্স এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাকি যখন রিপোর্ট গুলো বেরোবে, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু কয়েকটা জিনিস চোখ বুলিয়ে যাবে, যে জিডিপিতে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন কত, ঠিক আছে? ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশন কত, সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন কত, ইন্ডিভিজুয়াল ডেটা গুলো বিফোর এক্সাম, কারেন্ট ডেটা একবার চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এগ্রিকালচার সেটা কত হবে? 16-17% কাছাকাছি মতো আছে। লকডাউন পিরিয়ডে একটু বেড়েছিল, এটা মাথায় রাখবে। তো যেগুলো বললাম একটু মাথায়, সার্ভিস সেক্টর সব থেকে বেশি, ওই মোর দেন ওই 53-54% এরকম মোটামুটি থাকে। ওকে, তো এটা একটুখানি তুমি চোখ বুলিয়ে রাখবে। আদারওয়াইজ যা আমি তোমাদের করালাম ইট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। ওকে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানো, আমি আর বললাম না। ভালো থেকো, নেক্সট দিন আমি তোমাদের আবার নতুন একটা চ্যাপ্টার করাবো এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে সেখানে, দেখতে থাকো।
ওকে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।